খুব ব্যক্তিগত ইমোশনাল একটা সম্পর্ক আছে। হ্যাঁ, খুবই ব্যক্তিগত ইমোশনাল সম্পর্ক আছে, এবং ইলিয়াস জানে যে আসিফকে আমি কম বকাবকি করি না, প্রচন্ড বকাবকি করি। মানে এই ছাত্রদের মধ্যে দুইজন আমার বেশি বকাবকি খায়, প্রথম আসিফ আর নাম্বার 2 হচ্ছে হাসনাত। এবং আমি কিন্তু চেষ্টা করি সবসময় যেন আসিফ কোনো ভুল না করে, কোনো মিস্টেক না করে, ওকে কাউন্সেল করা, ওকে শেখানো, ম্যানেজমেন্ট শেখানো। আমি এগুলো ছোটখাটো অনেক বিষয়ে তাকে সাজেশন দিই। ছোট ছেলে, এখন ধরেন যদি কেউ বলে যে মানে আপনি আশকারা দিয়ে দিয়ে আসিফকে এরকম করছেন, বলতে পারে যদি বলে, হ্যাঁ, কিন্তু আমি আসিফের প্রতি ওই স্নেহ, ওই ভালোবাসা, ওইটাকে আমি সবসময় নার্চার করব। আমি আসিফের এই কথাটা বলাটা ঠিক হয়নি, এই যে আমি ওয়েস্টিনে যাই, এই কথাটা বলাটা ঠিক হয়নি, এবং আমি কিন্তু সত্যি খুব রাগ করছি আসিফের উপরে এই কথাটা বলাতে। কারণ কি জানেন, আমি আসিফকে খুব স্পেসিফিক্যালি এই ব্যাপারে, মানে আমার ছোট ভাই যদি মন্ত্রী হতো, আমি ওকে যেভাবে, বা ইভেন আমার ছেলের বয়স তো আসলে আসিফ কিসের ছোট ভাই, আমার ছোট ভাই তো অনেক বড়। আমার ছেলে যদি হতো, মন্ত্রী হতো, আমি তাকে যেভাবে তাকে ধরে 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 শেখাতাম, আমি আসিফকে কিন্তু এই বিষয়গুলো শিখিয়েছি। আমি কিন্তু ওকে বলছি যে আসিফ, তুমি তোমাকে খুব মিনিমালিজমের উপরে চলতে হবে, খুব অল্প জিনিসে তোমাকে তৃপ্ত থাকতে হবে, খুব বেশি জিনিস, তুমি যখন ভাত খাবে একটা তরকারি দিয়ে ভাত খাবে, একটার বেশি তরকারি নিবে না। আমি বলছি কেন নেবে না, কারণ তোমার দেশের মানুষ একটার বেশি তরকারি দিয়ে ভাত খেতে পারে না, তুমি তার জীবনটা বুঝতে পারবা না তুমি যদি এটা না করো, তুমি এই কাজটা করবো। আমি কিন্তু এক্স্যাক্টলি এই কথাটা বলছি। এবং যখন আমি দেখলাম যে আসিফ বলতেছে যে আমি ওয়েস্টিনে যাই, আমার খুব খারাপ লাগছে, আমি খুব বেদনাহত হয়েছি মানে এটাতে, আসিফের এই কথাতে। হ্যাঁ, মানে দাদা ধরেন এদের প্রতি আমাদের শ্রদ্ধা বা এদের প্রতি আমাদের কৃতজ্ঞতার কোনো শেষ নাই, এবং আমরা যে কথা আসিফের প্রতি ভালোবাসারও শেষ নাই তো। আমার ভালোবাসা থাকবে, ও যত মিস্টেক করুক তারপরেও আমার ভালোবাসা থাকবে, কিন্তু মানে ও আমার কথা শোনে না কেন, এটা হচ্ছে আমার কথা। মানে ও কি, মানে আমি যে ওকে এত ভালোবাসি, এত স্নেহ করি, ওকে যে আমি আমার সন্তানের মতো দেখি, তো ও কেন আমাকে ওর জায়গাটায় রাখতে পারে না, ও কেন ওই রেসপেক্টের জায়গাটা রাখতে, আমার কথা শোনে না কেন? আমাদের এই নতুন নেতাদের ধরেন বডি ল্যাঙ্গুয়েজ বা তাদের কাছে আমাদের যে প্রত্যাশাটা ছিল, সেই জায়গাটায় তারা ধরেন আমাদেরকে অনেক জায়গাতে হতাশ করেছেন, এবং এটা আমরা আশা করি নাই আর কি। মানে এত দ্রুত তাদের এই পরিবর্তনগুলো আসলে চোখে লাগে, আমাদের যেমন লাগে সাধারণ মানুষের চোখে লাগে, সাধারণ মানুষের মধ্যেই প্রতিক্রিয়া সৃষ্টি করে যে আপনি এক বছর আগে কি ছিলেন, এখন আপনি কি করছেন, ভবিষ্যতে তাহলে আপনি কি করবেন। এক বছরে যদি এই পরিমাণ পরিবর্তন আপনাদের মধ্যে আসে, তাহলে আপনি ভবিষ্যতের না, ইভেন রাজনীতিতে আপনি দেখেন, মানে আমি তো ওয়েস্টিনে যে খেতে পারি না বাংলাদেশের রাজনীতি করে, বাংলাদেশের মানুষ তো ওয়েস্টিনে খেতে পারে না, এত টাকা দিয়ে খেতে পারে না, এটা বড় লোকদের জায়গা, এটা সবচেয়ে আমাকে খুব সাধারণ মানুষের মতো করে থাকতে হবে, আমাকে খুব সাধারণ মানুষের মতো করে চলতে হবে। আমাকে অনেকে বলে, আপনারা দেখেন না যে ওই আপনি এই একটা হুডি পরে আসেন আপনার ইয়েতে, আপনার কি আর হুডি নাই, আপনার কি আর হুডি কেনার পয়সা নাই, আমাকে বলে কিন্তু অনেকে। আমি বলি হ্যাঁ ভাই, পয়সা নাই ভাই, এবং তারপরে হয় কি, অনেকে হুডি কিনে নিয়ে আসে, ওর সত্যি সত্যি মনে করে আমার হুডি কেনার পয়সা নাই, দাদাকে একটা হুডি কিনে দিই। কেউ আসলে হাতে করে একটা হুডি নিয়ে আসে, একটা কাপড় নিয়ে আসে, বোধহয় দাদা বোধহয় কাপড় কিনতে পারে না। আরে ভাই, আমি এই প্রসঙ্গে এক জিনিস অ্যাড করি। ধরুন আমরা যখন সাংবাদিকতা শুরু করি, ধরুন আজ থেকে 28-30 বছর আগে, কিছু জায়গার কিছু ট্রেনিং আমি স্পেসিফিক মনে নাই, উনি বলতেছিল তুমি যখন পাবলিকের সাথে কথা বলতে যাবা, গ্রামে যাবা, বা কোন একটা মেহনতি মানুষদের নিয়ে কাজ করবা, কোন একটা ইয়েতে যাবা, তোমার গায়ের থেকে যেন ভুল ভুল করে পারফিউমের গন্ধ বের না হয়। অবশ্যই না। তোমার হাতে যেন, ওই সাধারণ মানুষের হাতে ঘড়ি নাই, তোমার হাতে যেন ঘড়ি না থাকে। একেবারে কম্পালসারি না হয়, চোখে সানগ্লাস পরে তুমি রিপোর্টার, তুমি সাংবাদিক, নো, তুমি তাদের অংশ, তাদের উপরে তোমার ডিপেন্ড করতে হবে, তারাই তোমার সোর্স, তারাই তোমাকে তথ্য দেবে। এই যে মিলে যাওয়া, এখন তোমার গায়ে থেকে যদি ভুল করে ফুরফুরে গন্ধ বের হয়, সাধারণ মানুষটা তোমার সাথে পার্থক্য তার মনের মধ্যে তৈরি হয়ে যাবে, না আমার সাথে আমার গায়ের সঙ্গে ঘামের গন্ধ আর ওনার গায়ে থেকে এত সুন্দর ফুলের গন্ধ বের হয়, তো উনি নিশ্চয়ই আলাদা প্রজাতির মানুষ।
তো এই জায়গাগুলো রাজনীতিবিদদের আরো সিরিয়াসলি খেয়াল রাখতে হবে, যেমন সাংবাদিক। আমি একটা ছোট্ট এক্সাম্পল দিই, মানে এটা প্রবাবলি আমাদের ভবিষ্যতের রাজনীতিবিদদের জন্য কাজে লাগবে। মানে আমি যখন এক্সিকিউটিভ ছিলাম আর কি, বাংলাদেশে যখন আমি এক্সিকিউটিভ ছিলাম, আমি তো সিইও পর্যন্ত ছিলাম এবং আমি খুব পপুলার সিইও ছিলাম। আমি কেন পপুলার সিইও ছিলাম জানেন? আমি যখন ট্যুরে যেতাম, মানে অফিসিয়াল ট্যুরে যেতাম, আমি হয়তো যাচ্ছি ধরেন একটা গ্রামে যাচ্ছি, হ্যাঁ, একটা উপজেলায় যাচ্ছি, ওইখানে রাত হচ্ছে, হ্যাঁ, আমি তো আমার সাথে গাড়ি আছে, আমি তো গাড়িতে ফিরে এসে জেলা শহরে হোটেলে থাকতেই পারি। আমি করতাম কি, আমি বলতাম যে ওই উপজেলায় ওই গ্রামে যে আমার কলিগটা কাজ করে ওর বাসায় আমি থাকবো। অনেক সময় দেখা যেত সে মেসে থাকে, আমি বলতাম ঠিক আছে আমি মেসেই থাকবো, কোনো অসুবিধা নাই, আমার মেসের জায়গা হবে তো, একটা একটা শোয়ার জায়গা হবে তো, হ্যাঁ হ্যাঁ স্যার হবে, কোনো অসুবিধা নাই। আমি ওইখানে যেতাম, মেসে থাকতাম, আমি ওদের বাসায় থাকতাম। তারপরে আমি বলতাম যে আমার জন্য যেহেতু রান্না বান্না করবে, তোমরা কিছু তরি তরকারি, সবজি, মাছ, মাংস কিনে দিও ওর বাসায় ওই দিনের জন্য আমার উপহার হিসেবে। তো এটা কিনে দেওয়া হতো, ওরা একটা রান্না বান্না ওদের মতো করে, ওরা সবচেয়ে ভালোভাবে আমাকে রাখার চেষ্টা করতো। কিন্তু আমি যেটা পেতাম, হ্যাঁ, আমি কিভাবে থাকতাম সেটা বড় কথা না, আমি যেটা পাইতাম, আমি দেখতাম ও কিভাবে থাকে, ও ও কি খায়, ওর বাসাটা কেমন, কত বড়, ওর কিচেনটা কত বড়, ওর ওয়াইফ কে, ওর ওয়াইফ কি করে, ওর ওয়াইফের স্বপ্ন কি, ওর বাচ্চাটা কেমন, ওর বাচ্চার খেলনা আছে কিনা, হ্যাঁ, ওর বাচ্চা কি খেলে, ওর বাচ্চা কি পড়ে, ওর বাচ্চার পড়ার বইগুলো কি, ওর বাসায় বই আছে কিনা, হ্যাঁ, ওর বাসাটা কতটুকু ক্রমশ ধরেন আমরাও আশা করি যে তাদের অভিজ্ঞতা বাড়বে, তাদের বিষয়গুলো বুঝতে পারবেন, মানুষের সঙ্গে কিভাবে যেতে হয়, কিভাবে, মানে নেতা মানে নেতা না, তো নেতা তো তুমি তাদেরই অংশ। এবং আনফরচুনেটলি বাংলাদেশে কনক আমার তখন বয়স ছিল 35 বছরের মতো, হ্যাঁ, এটা অনেক বেশি বয়সের ব্যাপার না, এটা এই ব্যাপারটা, এগুলো কিন্তু আমাদেরকে পলিটিক্যাল ট্রেনিং এ কিন্তু পলিটিক্সে আমরা শিখে আসছি, তো রাজনীতি করে আসছি, ছাত্র রাজনীতিতে এভাবেই শিখে আসছি, আমরা এভাবেই শিখে আসছি কিভাবে কিভাবে, মানে আমি এখানে বলতে আপনার সময় থাকলে আমি বলি, এখানে চান্দার কথা আসছে তো, আমি তখন 4th ইয়ারের ছাত্র রাজশাহী মেডিকেল কলেজে, এবং এটা বোধহয় কেউ জানে না, কিন্তু আমি বলে রাখি যে আমি বাংলাদেশের কমিউনিস্ট পার্টির ইতিহাসে সবচেয়ে কম বয়সী ফুল মেম্বার, সবচেয়ে কম বয়সী বাংলাদেশের কমিউনিস্ট পার্টির ইতিহাসে আমার বয়সী ফুল মেম্বার, পার্টি মেম্বার ছিল না, আমি একমাত্র, এবং প্রবাবলি এখনো পর্যন্ত আমি একমাত্র। তখন আমি 4th ইয়ারের ছাত্র, পার্টির ফুল মেম্বার। তো আমাকে ওই সময় 88 সালে একটা বন্যা হয়েছিল বাংলাদেশে, পুরো বাংলাদেশে বন্যা হয়েছিল, রাজশাহীতেও বন্যা হলো। আমাকে পার্টি দায়িত্ব দিল যে আমাকে চারঘাট এলাকায় বন্যার ত্রাণ চালাইতে হবে, মানে ওখানে খাবার নিয়ে যেতে হবে, কাপড় নিয়ে যেতে হবে, ওগুলো করতে হবে। তো আমি বললাম যে কিভাবে করব, বললো এটা তোমার উপরে, মানে আমি বললাম যে আমার রিসোর্স কোথায়, টাকা পয়সা কোথায়, তোমার উপরে, মানে আমাকে চিন্তা করতে হবে আমি কিভাবে আমার এই ইয়ে করব, আমার এই রসদ জোগাড় করব এবং ওখানে নিয়ে যাব। আজকে আমি বলতে পারি আমার চালানো ত্রাণ কর্মকাণ্ড আমাকে পার্টি থেকে একটা পয়সা দেয়নি, একটা পয়সা না। আমার চালানো ওই ত্রাণ কর্মকাণ্ড চারঘাটের মানুষ প্রবাবলি এখনো মনে করতে পারবে যে ওই মেডিকেল কলেজের একটা ছেলে এসে এখানে এসে ত্রাণের কাজ চালাই গেছে। কিভাবে করছি জানেন? আমি চিন্তা করলাম যে আমি করবো কি, আমার কাছে কোনো টাকা পয়সা নাই, আমি করবোটা কি? তো চিন্তা করে বের করলাম যে আমি যে লোকালিটিতে থাকি মেডিকেল কলেজের আশেপাশে, ওইখানে বাসায় বাসায় গেলাম আর কি, যে বললাম যে ভাই আমি মেডিকেল কলেজের ছাত্র, চেনেন তো আমাকে, আমি চারঘাটে ত্রাণ করতে যাব, কালকে যাব, তো আপনি সকালবেলা যে রুটি বানান না, আপনি 2টা রুটি এক্সট্রা বানায়েন, আমি সকালবেলা আসবো, নিয়ে যাব রুটিটা। তো এরকম বলে আসলাম অনেকগুলো বাসায়। পরের দিন আমি ভাবছি আর কতগুলো এইবার রুটি দেবে, 4-5টা বস্তা টস্তা নিয়ে, ব্যাগ ট্যাগ নিয়ে আমরা গেছি ইয়ে করতে। তারপরে যেয়ে দেখি ওরে মা, কিসের 2টা রুটি, 20টা রুটি বানায় রাখছে একটা বাসা, হ্যাঁ, কেউ খিচুড়ি ভরে হাড়ি ভরে খিচুড়ি রান্না করে রাখছে, বিশাল ব্যাপার। পরে আমাদেরকে ভ্যান ভাড়া করতে হইলো, ভ্যান আলা আসলো, ভ্যান আলাকে বললাম ভাই আমার কাছে কিন্তু পয়সা নাই, বললো কিচ্ছু লাগবে না ভাই, তোলেন এগুলোর উপরে।
ভ্যানে তুললাম, ভ্যানে তুলে চারঘাটের বাসে গেলাম, বাসের উপরে তুললাম সমস্ত ত্রাণের জিনিসপত্র। বাসওয়ালাকে বললাম, ভাই আমার কাছে কিন্তু পয়সা নেই ভাই। বলে, কি করবেন আপনি? আমি বললাম, ত্রাণ দিতে যাবো। বলে, কিচ্ছু লাগবে না, ওঠান আপনি, সব কি কি আছে ওখানে সব তোলেন। চারঘাটের বাসে যে আমাকে নামাই দিল, ওইখানে ভ্যান, একটা পয়সা লাগলো না। মানে মানুষ যখন আপনার যখন নিয়ত দেখে যে আপনি ভালো নিয়ত একটা কাজ করতেছেন, মানুষ আগায় আসে রে ভাই। আপনার যদি রাজনীতি ঠিক থাকে, আপনার টাকার কোনো অভাব হয় না, পয়সার কোনো অভাব হয় না। এরা যে টাকা তুলতে গেছে, এই যে এনসিপি টেনসিপি, এই যে অলিগার্কদের কাছে, দুর্বৃত্তদের কাছে কোনো টাকার অভাব ছিল না। এনসিপি কে আমি এনসিপি কে ইয়ে দিছিলাম, প্রপোজাল দিছিলাম গত রমজানের সময়। ওরা ওই 5 স্টার হোটেলে ওদের ইয়ে করবে। আমি বলছি যে এক কাজ করো, তোমরা মানিক মে এভিনিউ এ প্যান্ডেল খাটাও, বলো যে ভাই আমরা স্বাধীন বাংলাদেশে নিজের ইফতার আমরা একসাথে করবো, আপনার ইফতার আপনি নিয়ে আসেন, আপনার ইফতার আপনি নিয়ে আসেন, তুমি ওইখানে শুধু পানির ব্যবস্থা করবে আর জিলাপি বানাবা, জিলাপি দিবা আর পানি দিবা। দেখো 1 লক্ষ লোক এসে তোমার সাথে ইফতার করবে। কি দরকার তোমার দুর্বৃত্তদেরকে? তোমার মাথায় তো আইডিয়াই নাই যে কিভাবে তুমি তোমার মানুষকে ইনভলভ করবা তোমার ইয়ের সাথে। আপনি জানেন আমি বিএনপি কে একটা ইয়ে দিছিলাম যখন খালেদা জিয়া জেলে, ওই সময় খালেদা জিয়া জেলে, তখন রমজান, তখন একজন বন্দির জন্য রোজার ইয়ে হচ্ছে 17 টাকা 62 পয়সা বোধহয় টোটাল ইয়ে বরাদ্দ। তো আমি আমাকে ফোন করছে আমাদের এই যে নিপুণ ফোন করে বলতেছে, দাদা এটা কি করা যায় প্রোগ্রাম, আমরা তো একটা ইফতারের ইয়ে আছে। আমি বললাম যে নিপুণ, আমি বললে করবেন এটা? বলে, হ্যাঁ দাদা আপনি বললে করবো না কেন, অবশ্যই করবো। তা আমি বললাম যে এক কাজ, আপনি কি জানেন 17 টাকা 62 পয়সায় ইফতারি কি কি হয়? না, জানি না। আপনি জানেন না আপনার নেত্রী এই টাকার ইফতারি খায় ইয়ের মধ্যে বসে, জেলখানার মধ্যে বসে? তা আপনি তো জানেনই না 17 টাকা 62 পয়সার কি ইফতারি হয়। এক কাজ করে, আপনি ডাক দেন বাংলাদেশের আপনার বিএনপির কর্মীদেরকে, ডাক দেন যে ভাই আসেন, আমার নেত্রী 17 টাকা 62 পয়সার ইফতারি খায়, আমি 17 টাকা 62 পয়সা দিয়ে ইফতারি কিনবো, দেখবো কি হয়, ওইটা নিয়ে আসবো, নিয়ে এসে জেলখানার সামনে বসে ইফতারি করব। দেখেন, আমি বললাম যে আপনার কর্মীরা শুধু ইফতারি নিয়ে আসবে না, আসবে ইফতারিটা দেখবে, করবে আর কাঁদবে সারাক্ষণ। দিস আর দ্য পলিটিক্যাল প্রোগ্রাম। এইভাবে আপনাকে মানুষকে ইনভলভ করতে হয়, এনগেজ করতে হয়। পারে না তো কিছু, করেনি তো, সে প্রোগ্রাম করেনি তো। আপনি আইডিয়া দিয়ে কি লাভ বলেন? মানে আপনি থাউজেন্ডস অফ মিলিয়ন্স অফ আইডিয়াস দিতে পারেন, যে আইডিয়া দিয়ে মানুষকে একদম উদ্বুদ্ধ করে ফেলা যায়, করবে না তো এরা। মানে ওরা কি বলে জানেন, ওরা বলে যে এই জন্যই তো আপনারা বিপ্লব করতে পারেননি, এই জন্যই তো আপনারা রাষ্ট্র ক্ষমতায় যেতে পারেননি। হ্যাঁ, আপনাদের মাথায় এত বুদ্ধি, হ্যাঁ আমাদের কথা শোনেন, হ্যাঁ আমরাই ভালো করবো। ইলিয়াস, আপনার পর্যবেক্ষণ কি? ধরেন এনসিপি নিয়ে আনমিউট করেন ইলিয়াস, এবং যে বিষয়গুলো আসছে, পাশাপাশি ধরেন আরেকটা বিষয় আমি আপনার সঙ্গে অ্যাড করি, যে মিডিয়া মনে হচ্ছে যেন বিএনপি আর এনসিপির পিছনে লেগে আছে। আওয়ামী লীগ কিন্তু মোটামুটি মিডিয়ার মানে নাগালের বাইরে চলে গেছে। 5 তারিখের আগে কিংবা পরে এই সমন্বয়কদের সাথে আমাদের একটা চমৎকার একটা সম্পর্ক ছিল। মাঝখানে আমি এই চাঁদাবাজি নানান ধরনের অনিয়ম এগুলো নিয়ে এমন কেউ নেই যাকে পেয়েছি। মানে 5 তারিখের পরে আমি মনে করেছিলাম কি বাংলাদেশটা বোধহয় একটা জর্জিয়া কিংবা এই টাইপের খুব মানে শতভাগ একটা মানে শৃঙ্খলা একটা রাষ্ট্র হিসাবে বোধহয় প্রতিষ্ঠিত হইতে যাচ্ছে। তো এটা দেখলাম পরে ভুল। অনেক ভালো মানুষ দেখলাম ভাই, খুব সুন্দর করে তার ব্যাপারে অনেক ভালো জানতাম, দেখি যে সমস্যা। তো সবাইরে বলতে চাই না, বাট আমরা যদি পার্সেন্টেজ করতে বলেন 99.9% আমরা করাপ্টেড। আমি সব আমাদের নিয়েই বললাম, কারোর করে বললাম না। তো আমরা বোধহয় জাতিগত ভাবেই এই সমস্যাটা আছে। সো এটা বাদ দিলাম, এরপরে আর কথা বলি না। যদি কথা বলতে চান আপনি, আসিফ তো ওই যে দাদা বললো না, তো বাচ্চা ছেলে, এই কারণে সেই কথাটা বলে ফেলেছে। আপনার কি মনে হয় যে এই সালাউদ্দিন কোনোদিন এটা বলবে? উনি জীবনে বলবে না। ইভেন ধরেন দাদা পলিটিক্স করে এসছে, দাদার মুখ দিয়ে কোনোদিন এই কথা বেরোবে যে ওনার জীবনের যদি কোনো খারাপ কোনো কিছু থাকে সেটা উনি বলবে? এটা কৌশলে ওইভাবে উপস্থাপন করা হবে। এখন যদি নাকি আমরা করি
হাসিনা 15 বছর ক্ষমতায় থাকলো, একটা স্বৈরাচার একটা সরকার আমাদের দেশ চালালো। এই দেশে অনেক লুটপাট হয়েছে, পাথর লুট হয় নাই কিন্তু। এইভাবে একটা একটা ইয়ে থেকে, মানে পর্যটন কেন্দ্র থেকে এইভাবে মানে মাটি সব খুঁড়ে নিয়ে গেল, মানে এটা বাংলাদেশে ঘটেছে নাই কখনো। অথচ আমাদের দেশে ওই সময় পরিবেশ উপদেষ্টাকে, যিনি সারা বছর দেখেছি যে পরিবেশ নিয়ে কথা বলতে বলতে মানে গরম করে ফেলতো মিডিয়া, ওনার প্রতি মনে হয় সপ্তাহে, আপনি জানেন যে প্রতি সপ্তাহে মনে হয় 2-4টা অ্যাসাইনমেন্ট ওনার এই বেলার থাকতো না? কি করেছেন উনি পরিবেশ নিয়ে? একটা খাল উদ্ধার করেছেন, একটা এই ঢাকা শহরের 3-4টা তুরাগ, বেলা, ওইদিকে শীতলক্ষা, এদিকে বুড়িগঙ্গা, কোনোটার কোনো উন্নতি আছে? ঢাকা শহরের পরিবেশের কোনো উন্নতি আছে? কোনো কিছুর উন্নতি নেই। আপনি যদি বিএনপির কাছে আসেন, বিএনপির কি আপনি অন্তত যদি লিস্ট করি 2-4 হাজার মানুষের নাম আমরা বলতে পারবো না? বলবো। এখন আমরা আমাদের ইয়েটা কি, যে দুর্নীতির এই জায়গাটা আমার মনে হয় একটা পর্যায়ে গিয়ে ঠিক হয়ে যাবে। সো এদের কারোর সাথে যে আমাদের খুব ব্যক্তিগত, দাদা বললেন আসিফের সাথে যেমন আমাদের সম্পর্ক আছে, আমাদের ইশরাকের সাথেও, আমাদের এই কনক ভাইয়ের সাথে আমাদের এই গত কয়েকদিন আগেও আমরা অনেক বিষয় নিয়ে ইশরাক ভাইয়ের সাথে আলোচনা করলাম, এবং এই সিটি কর্পোরেশনের সামনের যে ঘটনা, এটা নিয়েও আমাদের যেটা মনে হয়েছে আমরা সেই পরামর্শ ইশরাক ভাইকে দেওয়ার চেষ্টা করেছি। সো কারোর সাথে আমাদের সমস্যা নাই। এখন কথা হলো যে আপনি যখন কিনা দুর্নীতি নিয়ে কথা বলতে যাবেন, যদি নাকি সবাই চলে আসেন, তাহলে তো আপনার এটা নিয়ে আলাপ করার দরকার নাই। দুর্নীতিটুকু আছে, কিভাবে থামানো যায় সেটা চিন্তা করেন। এবং বিএনপির আর মিডিয়া, যেটা আপনি বললেন যে এখন মিডিয়া হচ্ছে বিএনপি আর এনসিপি কে, এটা মিডিয়ার বিষয় না। মিডিয়াতে তো এই হাসিনার সেই দোসররা আছেই। ডিজিএফআই নিজে অ্যাসাইনমেন্ট দিয়ে দেয়, ডিজিএফআই নিজে ফুটেজ বের হয়, অডিও বের হয়, ভিডিও বের হয়, কোথেকে বের হয়? এটা কি সাধারণ মানুষ করতে পারে নাকি? এগুলি আমরা জানি না, ডিজিএফআই দেয়। ডিজিএফআই দিয়ে বলে এই ঘটনা ঘটেছে, এবার এটা নিয়ে কাজ করো। সো এই জায়গাগুলো তো ঠিক করতে হবে। যেসব সুশীলরা আজকে 15ই আগস্ট নিয়ে করে, খুব মনে হয় যেন তারা ন্যায়ের পথে অটল আছেন, কিছু কিছু জায়গা নিয়ে তাদেরকে কেউই করতে পারবে না। তোরা কই ছিলি রে জুলাইতে? 5 তারিখ পর্যন্ত এই যে ফারাবি হাফিজ, এই যে এই চ্যানেল 24 এর যে উপস্থাপক, এ বাবা মাদেরকে উদ্দেশ্য করে পোস্ট করেছে, সেই পোস্ট আছে আমার কাছে। বাবা মাদেরকে উদ্দেশ্য করে পোস্ট করেছে যে আপনারা আপনাদের সন্তানদের হেলি খেলা দেখে কি মজা পাচ্ছেন? এই আন্দোলনের ভিতরে নাকি অন্য দুষ্কৃতিকারীরা ঢুকে গিয়েছে, এদেরকে দ্রুত সরিয়ে নেন। এরাই তো সেই সুশীল। সেই সুশীলরা আজকে শেখ মুজিবকে নিয়ে করছে। প্রতিটা এই পোস্টের জন্য টাকা পেয়েছে, প্রতিটাকে টাকা পয়সা দেওয়া হয়েছে। ওই যে তৌহিদ আফ্রিদির মাধ্যমে টাকা বিতরণ হয়েছে। তো এখন এই যেগুলো করছে তারা সুশীল সেজে, এটা আসলে সুশীলতা না। 15ই আগস্টের কথা যদি বলেন, ওই দিন আমি বিএনপিকে প্রথমে ধন্যবাদ জানিয়েছি, এবার যে তারা পজিশন নিয়েছে সেটার জন্য। বাট একটা জিনিস বলি ভাই, আপনারা ওই 15ই আগস্টের 32 নম্বরের আশপাশে কিছু ভিডিও ফুটেজ দেখলাম। এই ভিডিও ফুটেজটাতে কিছু মানুষ, কোনো ভাই একটু এটা আমার ইয়ে হচ্ছে, এই কি বলে, কিছু মানুষজন আসছে, আসার পরে তারা বলছে যে আমরা বঙ্গবন্ধুকে করার জন্য এসেছি, তাদেরকে নিয়ে মনে হচ্ছে মজা করা হচ্ছে। পরের 15ই আগস্টে এটা মাথায় রেখেন, এই মজা যদি করতে থাকেন না, তাহলে এই মজা নেওয়ার লোকের সংখ্যা কিন্তু বাড়বে। এটা মজা করার জিনিস না। শেখ মুজিব শেখ হাসিনাকে করা মানে, এই সাপোর্ট করা মানে ও নিজেও খুনি, ওরে খুনের মামলা ঢুকাইতে হবে। পাশে ধানমন্ডি থানা আছে, ওরে ধানমন্ডি থানায় নিয়ে ঢুকান, ও খুনের দোষর, ও আওয়ামী লীগের দোষর। যদি শেখ মুজিবের ব্যাপারে আলাদা করে কেউ কিছু বলতে আসে, পিনাকি দাদা বই লিখেছে, ওনার বই পড়েন, ওনারা যদি বিশ্বাস না করেন, তাহলে যাদেরকে বিশ্বাস করেন, মেজর জলিল, ওদের নিজেদের লোকজন, আতাউর রহমান খান, তারপরে এই ধরনের লোকজনরা, ইভেন তোফায়েল আহমেদের বই পড়েন, ওইখানে অনেক কিছু আছে। শেখ মুজিব কত বড় মাপের বদমাইশ ছিল, এটা যদি নাকি গুগলেও দেখতে যান, বিদেশি বিভিন্ন টেলিভিশন ওই সময়, এবিসি টেবিসি বিবিসি, এগুলো অনেক টেলিভিশনের একদম ভিজুয়াল নিউজ আছে। শেখ মুজিব তামাক খাচ্ছে আর বিশাল ভাবসাব নিয়ে পায়ের উপর পা তুলে দিয়ে বক্তব্য দিচ্ছে। তারে সাংবাদিক জিজ্ঞেস করছে যে আপনার এখানে মানুষ মারা যাচ্ছে, সে বলছে এটা হচ্ছে মিথ্যা কথা, এটা প্রোপাগান্ডা, দেশে নাকি কোনো মানুষ মারা যাচ্ছে না, সে হাজার হাজার মানুষকে সে সরাইখানা বানিয়ে তারপরে খাওয়াচ্ছে। এগুলো বিদেশি মিডিয়ার নিউজ। সো শেখ মুজিব কত বড় বদমাইশ ছিল, সেটা যদি নাকি মনে হয় আপনারা ঠিক করবেন, তাহলে আলোচনায় আসেন। বেশি মানুষের নেওয়ার দরকার নাই, 2-4 জন থাকলেই চলবে। আপনারা যত মানুষ আসতে চান আইসেন,
আমি এই ব্যাপারে একটু যারা শেখ মুজিবকে নিয়ে খুব আবেগ তাড়িত হচ্ছেন, আমি আপনাদের